আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 415 হতে 424 ধারা পর্যন্ত। সেটা আজকে একটু রিভিশন দেই, দিয়ে আমরা সামনে অনিষ্ট সম্পর্কিত চ্যাপ্টারে প্রবেশ করব। তাহলে আমরা গতকালকে আলোচনা করছিলাম প্রতারণা সম্পর্কিত। প্রতারণাটা কি এবং কিভাবে করে, কি করলে তার শাস্তি হয় সেই বিষয়ে আলোচনা করছিলাম। তাহলে 415 দ্বারা বলা হচ্ছে প্রতারণার সংজ্ঞা। মূলত ওইভাবে প্রতারণার কোনো সংজ্ঞা বলা নাই। সংজ্ঞাটা হচ্ছে কি, যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অসৎ উপায়ে প্রতারণামূলক ভাবে কোনো কাজ করতে বা করা থেকে বিরত রাখে, যার ফলে উক্ত ব্যক্তির দেহ সুনাম সম্পত্তির ক্ষতি হয়, তাহলে সেটা কি হবে? প্রতারণা হিসেবে গণ্য হবে 415 দ্বারা। শাস্তি হচ্ছে 417 দ্বারা। 416 দ্বারা হচ্ছে অন্যের বেশভূষা ধারণ করে প্রতারণা। সংজ্ঞা, শাস্তি হচ্ছে 419 দ্বারা। তারপরে 418 দ্বারা হচ্ছে, আমরা সহজভাবে মনে রাখার জন্য বলছিলাম যে চাকর কেরানি ম্যানেজার কর্তৃক প্রতারণা। অর্থাৎ যখন যেই ব্যক্তির কাছে স্বার্থ নিহিত আছে সেই ব্যক্তি যখন প্রতারণা করে তার শাস্তি হচ্ছে 418 দ্বারা। 420 দ্বারা হচ্ছে প্রতারণামূলক ভাবে আদায়। যদিও মূল বইয়ে বলা আছে যে প্রতারণামূলক ভাবে আদায় করলে যেটা শাস্তি, কিন্তু এটা আমরা বুঝাইছিলাম কিভাবে, যে পর্যায়ক্রমে, অর্থাৎ একটার পর একটা ফাঁকি দিয়ে অসৎ উদ্দেশ্যে যখন একজন ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আদায় করা হয় তখন তার শাস্তি হচ্ছে 420 দ্বারা। তারপরে 421 দ্বারা হচ্ছে পাওনাদারদের বন্টন নামা। অর্থাৎ পাওনাদারের সম্পত্তি তাকে না দেওয়ার জন্য কি করা? প্রতারণা করা। এটার উদাহরণ দিছিলাম হচ্ছে 2-3 জনে ব্যবসা করতেছে, সেই ব্যবসা টাকা মারিয়া খাওয়াটা জন্য 421। 422 দ্বারা হচ্ছে এই পাওনাদারের টাকাটা না দেওয়ার জন্য কি করা? বাধা প্রদান করা বা অন্যকে দিয়ে বাধা সৃষ্টি করার শাস্তি 422। 423 দ্বারা হচ্ছে অসত্য দলিল সম্বলিত দলিল হস্তান্তর। অসত্য দলিল অর্থাৎ দেখা গেল যে আমরা কি বললাম, উদাহরণ দিছিলাম যে আপনি জিনিস কিনছেন 5 টাকা দিয়ে, কিন্তু এইটার দলিল দিচ্ছেন 10 টাকা অথবা 3 টাকা। এই যে আপনি কি করলেন? অসত্য দলিল, অর্থাৎ যেটার যেই মূল্য না সেই মূল্য সম্বলিত আপনি যে দলিলটা হস্তান্তর করলেন, তার জন্য শাস্তি হবে 423 দ্বারা। তারপরে 424 দ্বারা হচ্ছে সম্পত্তি গোপন করা। এটার জন্য আমাদের রেদওয়ানুল কারীম উদাহরণ দিছিল যে আমি কিস্তিতে একটা ফ্রিজ কিনে নিয়ে আসছি, এখন কিস্তিওয়ালা যখন আসছে টাকা নেওয়ার জন্য, টাকা পায় না, এখন সে ফ্রিজ নিবে, এখন এই ফ্রিজটাই আমি কি করলাম? গুম করে দিলাম। তার জন্য শাস্তি হবে 424 দ্বারা। এই ছিল আমাদের গতকালকের চ্যাপ্টার আলোচনার বিষয়। কারণ আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনিষ্ট সম্পর্কিত। অনিষ্ট সম্পর্কিত যে চ্যাপ্টারটা, এটা মূলত আমাদের জন্য যায়, কিন্তু এটার প্রেক্ষিতে কিছু কার্যক্রম আছে। দেখা গেছে এটা অনেক ক্ষেত্রে দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়। ঠিক আছে, এটা বেশিরভাগই মনে হয় যে দেওয়ানির ক্ষেত্রে যায়। আবার দেখা গেছে আমাদের অনেকের বিশাল বিশাল ক্ষতি হয়, কিন্তু এটার দ্বারাতে সংশ্লিষ্ট কোনো উত্তর না থাকার কারণে তাদের শাস্তি হয় খুবই অল্প। যেমন আমরা কিছুদিন আগে দেখছিলাম একজন ব্যক্তির প্রায় 200টা গাছ কেটে ফেলছিল, আমরা দেখছিলাম না? ফসলি গাছ। এটার শাস্তি হচ্ছে এই যে 425-এর এইগুলার শাস্তি, 425, 26, 27, 28 এইগুলার শাস্তি হচ্ছে অনিষ্ট সম্পর্কিত। কিন্তু যেই ব্যক্তির ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখন শুরু করি 425 দ্বারা। অনিষ্ট, অনিষ্টটা কি? অনিষ্ট মানে, এক কথায় মনে রাখবেন, অনিষ্ট মানে হচ্ছে ক্ষতি বা লোকসান। ক্ষতি বা লোকসান। তাহলে এটার সংজ্ঞা কি? যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বা জনসাধারণের অবৈধ লোকসান বা ক্ষতি সাধন করার জন্য কোনো সম্পত্তি নষ্ট করে, বা এটার যে কার্যকারিতা উপযোগিতা আছে সেই উপযোগিতা কি করে? নষ্ট করে, সেটাই অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে বা অনিষ্ট হিসেবে গণ্য হবে। তাহলে আমরা 425-এর যদি এক কথায় সংজ্ঞা দিই, এক কথায় সংজ্ঞা কি দিতে পারি? যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বা জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি নষ্ট করলে সেটাকে অনিষ্ট বলে।
অথবা সম্পত্তির কি করছে, তার যে কার্যকারিতা আছে, উপযোগিতা আছে, সেটা কি করছে, নষ্ট করলে তা অনিষ্ট। এটা কি বোঝা গেছে অনিষ্টর সংজ্ঞাটা? অনিষ্টর জি, সংজ্ঞা কি বোঝা বোঝা গেছে। গেছে? বোঝা গেছে। বোঝা গেলে বলবেন যে বোঝা গেছে, বোঝা না গেলে বলবেন যে বুঝি নাই, তাহলে এটা রিপিট করব, প্রয়োজনে অন্যভাবে বলবো। মানে এক কথায় স্যার, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি নষ্ট করে, তাই তো সেটাই হ্যাঁ, অনিষ্ট। ক্ষতি করে, এক কথা শেষ, অপর কোনো ব্যক্তির সম্পত্তি ক্ষতি করে। ক্ষতি করে বা নষ্ট করে। হ্যাঁ, জি। যেমন একটা, আচ্ছা, একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আপনার মনে করেন যে একটা গড়ি, সাপোজ আপনার একটা গড়ি, এই গড়িটা কি আপনার সম্পত্তিটা? এখন সে কি করলো, আপনার গড়িটারে নষ্ট করে দিল, এটাই হচ্ছে কি, অনিষ্ট। অথবা আপনার গড়ি যে সাপোজ যে টাইমটা দেওয়া ছিল এটার, সে কি করছে, এমন ভাবে এটার ক্ষতি করছে, এখন এটা 5 মিনিট ডিলে টাইম দেয়, অথবা 5 মিনিট অ্যাডভান্স হয়ে গেছে। এই যে আপনার সম্পত্তির যে ক্ষতি করলো, এটার জন্য তার শাস্তি সংজ্ঞা হইলে 425, শাস্তি হবে 426-এ। যদি মনে করেন যে আপনার একটা মাছের খামার আছে, মাছের খামার আছে, মাছের খামারের মধ্যে কি করলো, বিষ দিয়ে দিল, বিষ দেওয়ার পরে আপনার মাছগুলা মারা গেল, তাহলে আপনার ক্ষতি হইলো, এটার জন্য শাস্তি হবে 426। অথবা আপনার গরুর দুধ আছে, আপনি দুধ দোয়াইছেন, এই দুধ দোয়ানোর মধ্যে কি করছে, 1 ফোঁটা কেরোসিন দিয়ে দিছে, তাহলে আপনার এই দুধের কি করলো, উপযোগিতা নষ্ট করে দিল, তাহলে সেটা কি হইলো, ক্ষতি হইলো, গণ্য হইলো, সেটা অনিষ্ট হিসেবে গণ্য হবে 425-এ, শাস্তি হবে 426 দা। ক্লিয়ার? তিনভাবে তিনটা উদাহরণ দিলাম, মাথায় রাখবেন। তাহলে 426 দ্বারা হইলো অনিষ্টের শাস্তি, 25-এ হচ্ছে অনিষ্টের সংজ্ঞা, 426 হয়েছে অনিষ্টের শাস্তি। শাস্তির ক্ষেত্রে আমরা কতদিন শাস্তি ওইটা মনে রাখার প্রয়োজন নাই, ওইটা আমাদের দরকারও পড়বে না, 1 মার্কের হয়তো এমসিকিউ আসতে পারে। তারপরে হচ্ছে 427 টাকা, 427 দ্বারা 50 টাকা পরিমাণ ক্ষতি বা অনিষ্ট সাধন করা। নাসরিন সুলতানা, আপনার বাংলা আসে না? না, নাসরিন সুলতানা না, এটা কে জানি, বাংলা মিজানুর রহমান মেবি, হয়তোবা। বাংলা লেখা আসে না ভাই? নকুল নাকি মিজানুর রহমান, কে লেখছিলেন মেসেজটা? মনে হয় নকুল, নকুল রায়। নকুল রায় মেসেজটা বলেন, বাংলা লেখা আসে না। তার মেসেজটা হলো 425টা আমি বুঝছি এভাবে যে বাইক সম্পত্তি ক্ষতি ক্ষতি যেটা হয় এটাকে অনিষ্ট বলা হয়। যেমন মাছ, পুকুরের পানিতে মাছ ইয়া বিষ দেওয়া, তারপর ক্ষেত নষ্ট করা, হ্যাঁ এগুলো দিয়ে অনিষ্ট বলে, আমি এইটাই এভাবে জানি স্যার। উদাহরণ তো ওইগুলাই দিলাম, সঠিক উদাহরণ তো আছে স্যার। ওইভাবে দিতে হবে। উদাহরণ তো ওইভাবেই দিলাম। আপনার যেমন গরুর দুধ দিলাম, পুকুরের মাছ দিলাম, ফসলি জমি দিলাম, হাতের গড়ে দিলাম, অর্থাৎ যেগুলো আমার সম্পত্তি হিসেবে ব্যবহার হয়, ওইগুলাই তো উদাহরণ দিলাম। 4টা উদাহরণ দিছি, 4 সঠিক ভাবে। স্যার, সঠিক স্যার। থ্যাংক ইউ। আপনি কি আগে ক্লাস করছেন? না, নকুল ভাই আজকে প্রথম আসছে। তাহলে ক্লাসের মাঝখানে তো ডিস্টার্ব হয়। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সবার অভিজ্ঞতা শেয়ার করবেন, একজনেরটা আরেকজন জানবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 426 দ্বারা হইলো অনিষ্টের শাস্তি, 427 দ্বারা হইলো 50 টাকা পরিমাণ। অর্থাৎ যেখানে যেই সম্পত্তিটার পরিমাণ হচ্ছে কি 50 টাকা বা তার চেয়ে কম, সর্বোচ্চ কত, 50 টাকা, 50 টাকা পরিমাণ ক্ষতি করে, তাহলে তার শাস্তি হবে 427 দ্বারা। যেমন, না, 427 হচ্ছে 50 টাকা বা তার বেশি, 427 হচ্ছে 50 টাকা বা তার বেশি, অর্থাৎ 50 টাকার উপরে। 50 টাকার উপরের যদি কোনো, না, হ্যাঁ, 50 টাকার উপরে, 50 টাকার উপরে যদি কোনো ক্ষতি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 427 দ্বারা। তাহলে 426-এ এখানে একটা জিনিস
ইনক্লুডিং করতে হবে। সেটা হচ্ছে যদি এই সম্পত্তিটার ক্ষতি হয় হচ্ছে 50 টাকার কম, 50 টাকার কমে যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 426, এবং 50 টাকার বেশি হইলে তার শাস্তি হচ্ছে 427 দ্বারা। কারণ অনেকদিন ধরে রিভিশন দেওয়া হয় না, এই জন্য অনেকটা পেঁচ লাগে। তাহলে 427 দ্বারা হচ্ছে কি, 50 টাকার উপরে কোনো সম্পত্তির যখন ক্ষতি করে তার শাস্তি হবে 427 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 428 দ্বারা, 10 টাকা মূল্যের কোনো জন্তু হত্যা বা বিকলাঙ্গ করা। এখানে মনে রাখবেন 28-29-এর মধ্যে কিন্তু কিছু জন্তু বা সম্পত্তির কথা বলা আছে, এগুলো একটু মাথায় রাখবেন। যখন কোনো ব্যক্তি 10 টাকা বা তার বেশি মূল্যের কোনো জন্তু কি করে, হত্যা করে, বিষ প্রয়োগ করে, বিকলাঙ্গ করে, অনিষ্ট সাধন করে, তাহলে সেটা কি হবে, তার শাস্তি হবে 428 দ্বারা। যেমন এখন যদি আমাদের কাছে বাংলাদেশে তো এখন 10 টাকা মূল্যের তো কোনো জন্তু নাই, যেগুলো আগে এক সময় ছিল যে 10 টাকা হইলে একটা মনে করেন যে এই মুরগ, ছাগল এগুলো পাওয়া যাইত। এটা তো যেহেতু 1860 সালের আইন, সেই ক্ষেত্রে ওই সময় দেখা যাচ্ছে মুরগ, ছাগল এগুলা কি 10 টাকার ভিতরেই ছিল। তখন যদি একটা ছাগলের আপনি কি করছেন, পা ভেঙে ফেলছেন, অথবা ছাগলকে বিষ দিছেন, অথবা ছাগল হত্যা করছেন, তাহলে তার শাস্তি ছিল কি 428 দ্বারায়। যেহেতু এখন বর্তমান মূল্যে 10 টাকা আর 20 টাকা 50 টাকা এগুলা তখন বর্তমানে কোনো টাকাই না, এগুলা ভিক্ষুককে দিলেও সে নিতে চায় না। এই জন্য আমাদের বাংলাদেশের বর্তমান প্রচলিত আইন অনুসারে এইগুলাকে সংশোধন করিয়া এই জরিমানার পরিমাণগুলো বাড়ানো উচিত। তাহলে 428 দ্বারা মনে রাখবেন, 10 টাকা মূল্যের কোনো জন্তু হত্যা করে বা বিকলাঙ্গ করে, বিষ প্রয়োগ করিয়া, তাহলে কি হবে, তার শাস্তি হবে 428 দ্বারা। এখন যদি প্রশ্ন হয় যে 40 টাকা মূল্যের কোনো জন্তু যদি কেউ বিষ প্রয়োগ করে হত্যা করে, তাহলে তার শাস্তি কত দ্বারাই হবে? উত্তর দিবেন। এটা স্যার 426-এ হবে না? 426 কেন? যেহেতু স্যার বলাই আছে 427-এ 50 টাকা উপরে হলে তাহলে 427, এটা স্যার আপনি তো বলছেন 426 হলে তাইলে এটা হচ্ছে 50 টাকার নিচে, হুম। আপনি তাহলে তাহলে 426 দ্বারা হবে। 426 এবং 427টা আপনি বুঝেন নাই, এই জন্য আপনি 428-এ আইসা আপনি বেটু দিছেন। তাহলে 426টা আমি আবার ক্লিয়ার করি। বাংলা একজন মেসেজ দিছিলেন, মেসেজটা আসে নাই, একটু প্লিজ ইংলিশে লেখেন। 426টা হচ্ছে কি, যেমন আপনার কিছু গাছ আছে, ফসলি জমি আছে, পুকুরের মাছ আছে, মাথায় রাখবেন, গাছ আছে, ফসলি জমি আছে, পুকুরে মাছ আছে, এইটার মূল্য হচ্ছে কি 50 টাকার কম। অর্থাৎ মনে হয় যে আপনার 40 টাকা মূল্য আছে, আপনার গাছের মূল্য, বাঁশের মূল্য, পুকুরের মাছের মূল্য, তাহলে তার শাস্তি হবে 426, কি 50 টাকার কম, অর্থাৎ 49 টাকা। আর যদি এই গাছের মূল্য 50 টাকার বেশি হয়, পুকুরের মাছের মূল্য 50 টাকার বেশি হয়, তাহলে তার শাস্তি হবে 427 দ্বারা। এখন কি 27 ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, পরে যাই। এখন 428-এ কি বলছে? 28-এ বলছে জন্তু, মনে রাখবেন জন্তু। জন্তু কি, ছাগল, গুড়া, পশু। ইট, কি কয় মুরগ, হাঁস, এগুলা হচ্ছে কি জন্তু। এখন এক কথা জীব জন্তু। হ্যাঁ, জীব হাঁস জন্তু, পুরো। হাঁস, মুরগ। এখন এই হাঁস বর্তমানে তো হাঁসের দামও হচ্ছে 600 টাকার উপরে, ঠিক আছে? তো আমরা মনে করেন যে ওই 1860 সাল ধরিয়াই মনে করলাম যে হাঁসের দাম হচ্ছে কি 10 টাকা। 10 টাকা। এখন একটা হাঁস আপনি কি করলেন, বাড়ি দিয়ে তার পা ভেঙে ফেললেন, অথবা খাবারের মধ্যে বিষ দিয়ে হাঁসটা মেরে ফেললেন, তাহলে আপনার শাস্তি হবে কত, 428 দ্বারায়। 128। বোঝা গেল? সঠিক। এখন যাই হচ্ছে 429। এই যে আপনি কি করলেন, যেটা মারলেন, মারলেন কোনটাকে, একটা গুড়া মারলেন, একটা হাতি মারলেন, একটা খচ্চর, একটা মহিষ, অথবা একটা
বেটা গরু আর কি, ষাঁড়। একটা ষাঁড়কে কি করলেন, আপনি বাড়ি দিয়ে তার ট্যাং ভেঙে ফেললেন, তাহলে আপনার শাস্তি হবে 429 দ্বারা। কারণ কি, এই গুড়ার দাম তো আর 50 টাকার কম হবে না, হাতির দাম তো আর 50 টাকার কম হবে না, খচ্চরের দাম তো আর 50 টাকার কম হবে না, অর্থাৎ 50 টাকার উপরে, 50 টাকা থেকে উপরে যেই জন্তুটার আপনি কি করলেন, গবাদি পশু, গৃহপালিত পশু অথবা গুড়া, খচ্চর, মহিষ, ষাঁড় এইগুলার বিষ প্রয়োগ করে হত্যা করলেন অথবা বিকলাঙ্গ করলেন, তার ট্যাং ভেঙে ফেললেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 429 দ্বারা। ক্লিয়ার? 50 টাকা মূল্যের বেশি বাঘ ভাল্লুক এগুলা মারলে সমস্যা আছে? বাঘ ভাল্লুকের কথা তো বইয়ে বলে নাই, কারণ ওইটা তো হইলে আবার প্রাণী অধিদপ্তরে চলে যাবে। না, এখানে ঠিকই আছে, এখানে গবাদি পশু লেখছে, তাহলে ঠিকই আছে, যে কোনো মূল্যের গবাদি পশু। হ্যাঁ, কারণ এখানে তো বাঘ ভাল্লুকের কথা বলে নাই, বলছে হচ্ছে কি গবাদি পশু এইরকম কোনো কিছু। আবার স্পেসিফিকলি বলা আছে যে হাতি, ঘোড়া, খচ্চর যেগুলো মানুষ লালন পালন করে। এখন যদি আপনি শৌখিন মানুষ হয়ে যদি একটা হরিণ পালেন, তাহলে সেটা হইতে পারে, ঠিক আছে। তারপরে মনে হয় যে আপনি শৌখিন হিসাবে যদি দেখা গেছে আপনার পালিত পেট হাতি, হইতে পারে, ঘোড়া, খচ্চর, হ্যাঁ, মহিষ, ষাঁড়, গাভী। এইগুলা যদি হয় সেই ক্ষেত্রে আপনার শাস্তি 429-এ যাইতে পারে। যদিও আপনি মূলত ওই যে বিভাগ কি হয় বাঘ, সিংহ এগুলার আনতে চান, তাহলে আপনাকে ওইভাবে গাইতে হবে, ঠিক আছে। যে 429-এর রেফারেন্স দিয়ে আপনি গাইবেন, যে যেহেতু 429-এ গবাদি পশুর কথা বলা হয়েছে। আবার এই ক্ষেত্রে যদি দেখা যায় যে উক্ত ব্যক্তি তার এই যে গুড়া, হরিণ এগুলা যদি সে গৃহপালিত করে, সেই ক্ষেত্রে তার শাস্তি 429 হবে। এইভাবে গান গেয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। মূলত হচ্ছে আপনি প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বা ধরতে পারছেন কিনা, সেইটা হচ্ছে কর্তৃপক্ষ আপনাকে যাচাই করবে। তাহলে 429 দ্বারা গেল। এখন 430 দ্বারা। 430 দ্বারা হচ্ছে কৃষি সেচ পূর্ত কার্যের ক্ষতি করা অথবা কি করা, পানির স্রোতের গতিপথ পরিবর্তন করা। তাহলে আপনি মনে হয় যে কৃষি কাজ করতেছেন, ঠিক আছে। আপনি কৃষি কাজ করতেছেন, আপনি মনে হয় যে 3 কিলোমিটার দূর থেকে একটা পানির সেচ দিয়ে আপনার খেতে পানি নিছেন। এখন এই স্বপন কুমার কি করলো, রেদওয়ানুল করিমের ক্ষেতের আগে স্বপন কুমারের ক্ষেত, সে কি করলো, আস্তে করে এদিক দিয়া ওই ড্রেনের নিচ দিয়ে একটা ছিদ্র করে দিল, যে রেদওয়ানুল করিমের ক্ষেতে পানি যাইবার আগে স্বপন কুমারের ক্ষেতের মধ্যে সবগুলা পানি ঢুকে গেল। এই যে সে কি করলো, পানির গতিপথ পরিবর্তন করলো এবং পানিটা যে কৃষি সেচ প্রকল্পের যে ক্ষতি করলো, এই জন্য স্বপন কুমারের শাস্তি হবে 430 দ্বারা। বুঝা গেছে? 430 বিষয়টা কি, কৃষি সেচ বা পানির গতিপথ পরিবর্তন করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 430 দ্বারা। আচ্ছা স্যার, এটা এরকম হতে পারে না, আমি আমার ক্ষেতের মধ্যে পানি মানে নিয়ে যাচ্ছি আর কি ক্ষেত ভরানোর জন্য, হ্যাঁ। হুম তো পার্শ্ববর্তী একজন ক্ষেতের লোক, উনি কি করছে, পানিটা ওনার ক্ষেতের মধ্যে লাইন দিয়ে দিছে আর কি। হুম গতিপথ তো পরিবর্তন করলোই। হ্যাঁ, এটাই তো, হুম মানে একটা লাইন থেকে সে লাইন দিয়ে দিচ্ছে ওনার ক্ষেতে, সেটাই। উদাহরণটা তো ওইভাবেই বলা। এখন মনে করেন যে সাপোজ কোন জায়গায় জানি পানির লাইনটা আছে, এই রেদওয়ানুল করিমের সীতাকুণ্ড সাগর থাকি যে লবণের পানি তুলে না, সঠিক। লবণের পানি তুলে জোয়ার আসার সময় সে কি করলো, ওই সাগরের পার কাটিয়ে দিল, যে জোয়ারের পানিটা ক্ষেতের মধ্যে ডুববে, ঠিক আছে। ঢুকার জন্য সে লাইনটা করে দিল। এখন রেদওয়ানুল করিমের লাইন করে দিল জোয়ারের পানি ঢুকার জন্য, আর নাসরিন সুলতানা গিয়া উঠিয়া কইলো যে দাঁড়ান, আমি এটা বন্ধ করে দিয়া সে কি করলো, আনোয়ারা থানার মধ্যে তার পানির লাইন দিয়ে দিল। তাহলে নাসরিন সুলতানা কি করলো, পানির গতিপথটা পরিবর্তন করলো বা ঘুরাই দিল। এই জন্য নাসরিন সুলতানার শাস্তি হবে কি 430 দ্বারা। 30 টাকা। বুঝা গেছে? ঠিক আছে, ঠিক। ঠিক আছে। একজন সীতাকুণ্ড আর একজন আনোয়ারা, দুইজনই লবণের চাষ করে। তারপরে হচ্ছে
দণ্ডবিধি আইনের 431 ধারা। সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করা, সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি 431 ধারা। এখন এটারে কি 31। উদাহরণ দিবেন বলেন, আপনারা একজন বলেন। এটার উদাহরণ আপনারা একজন দেন, সরকারি রাস্তা, পুল, এটা নদী বা খালের ক্ষতি করা। এটা যদি সড়কের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো রাস্তার মধ্যে যদি কোনো খাম্বা, সরকারি যদি কোনো খাম্বা থাকে, যদি এটার যদি ক্ষতি হয়, না, তাহলে স্পেসিফিক ওই তিনটা আর কি, শুধু সড়ক, সেতু, নদী, খাল। রাস্তার স্পিড ব্রেকার আছে, উদাহরণ দেই। হুম। স্পিড ব্রেকার কি করলো, কাটে দিল। অথবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত যেটা হচ্ছে লম্বা বাঁশ, ট্রাকের উপর বাঁশ নিল, এই বাঁশের মাথা রাস্তা দিয়ে ঘষতে ঘষতে কি করলো, রাস্তার উপরের কিছু সলিং তুলে দিল, সেই ক্ষেত্রে তার শাস্তি কত 431 ধারা। রাস্তার মধ্যে অনেক পুল আছে, কালভার্ট আছে, কালভার্টের দুই সাইডে রেলিং থাকে না, এই রেলিং গুলা ভাঙ্গি দিল, তার শাস্তি 431। সরকারি খাল, খালটা আছে এই মনে করেন যে, নদী। হ্যাঁ এইভাবে খালটা আছে এইভাবে, সে কি করলো খালের দুই সাইডে এইভাবে কাঠি দিয়ে করে সমান করে দিল, যাতে খালের পাড়টা ভেঙে চলে আসে এখানে, তাহলে তার শাস্তি কত 431 ধারা। সরকারি নদী, 31। নদী এটা তো সবারই সরকারি, এটা দরকার পৈতৃক না। নদীর পার কি করলো, যে জায়গায় নদীর পাড়ে থাকার কথা হচ্ছে এইভাবে, সে নদীর পাড়ে কাঠি দিয়ে এইভাবে সমান করে দিল, যাতে নদী ভাঙ্গন হইতে হইতে এটা কি হয় এলাকার মধ্যে শেষ হয়ে যায়। এগুলা যদি কেউ ক্ষতি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 431 ধারা। উদাহরণগুলো মনে রাখবেন, তাহলে সুবিধা হবে। আর এই যে দেখেন আমাদের যে কয়জন ক্লাসের আছে, আজকে আমাদের ক্লাস রেগুলারের নুরুল ভাই নাই, সেন্টু মিয়া নাই। আমাদের গ্রুপে মনে করেন যে কিছু কিছু লোক আছে মনে করেন যে হাইব্রিড প্রকৃতির, কথা বুঝছেন, ওনারা ওনাদের মনে করেন যে মন মতো হঠাৎ করে ক্লাসে ঢুকবে, ঢুকে মনে করেন যে না বুঝলে তখন মনে করেন যে এক দুইটা প্রশ্ন করে দিয়ে ওনারা কি করবে, আবার লিভ নিবে। যেটা হচ্ছে ওই যে স্বপন কুমার বলতে পারবে, আমাদের মিশন থাকাকালীন বলা হয়েছিল যে ডিস্টার্বিং এলিমেন্ট, ঠিক আছে। এই যে কিছু ডিস্টার্বিং এলিমেন্ট, এটা অনেকেই আছে, দেখা যায় যে আমার ব্যাচমেটও হইতে পারে, আবার জুনিয়রও হইতে পারে, সিনিয়রও হইতে পারে। তো উনারা ক্লাসের মধ্যে আসে কি জন্য, ডিস্টার্ব করার জন্য, ঠিক আছে। আসে এই যে একটা, এখন একজন আসছে না যশোরের, হুম এই যে এখন নকুল রে একজন আসছে না, হুম এই যে এখন আসছে না নকুল রে একজন, উনি কি সিনিয়র না জুনিয়র এটা তো বুঝতে পারি না, হুট করে আইসা আবার গেছে গা। হ্যাঁ, তো একটা ফুল ক্লাস মনে করেন যে ওনারা করবে না, মন চাইছে হঠাৎ করে ঢুকবে, ঢুকে আবার বাইরে হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এগুলা নিয়ে মনে করেন যে মন খারাপের কিছু নাই, এগুলা কিছু লোক থাকবেই, ঠিক আছে, এগুলা কিছু লোক থাকবেই মনে করেন যে অন্যের ক্ষতি করার জন্য। তো এইগুলা নিয়ে তো ভাবনা চিন্তা করার দরকার নাই, ক্লাসে একটু মনে করেন যে ধৈর্য দিয়ে শুনবেন, ওনাদের একটু সময় দিবেন যে আপনারা শুনেন, এক দুই দিন ক্লাস করেন, ঠিক আছে। কারণ দেখা গেছে যে আমার মুখের ভাষা অন্যের টিচারের ভাষার সমান না, ঠিক আছে। আমার ভাষাটা একটু রূঢ় হইতে পারে, কড়া হইতে পারে, তো ওনার কাছে ভালো নাও লাগতে পারে। আর আপনারা যারা শুনে শুনে অভ্যস্ত, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, ভালো লাগে বিধায় আপনারা আসেন এখনো আর কি, ভালো না লাগলে আপনারা কবে চলে যাইতেন, ঠিক আছে। তো ওনারা আসে, আইসা হচ্ছে কি যে রেগুলার যারা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করে ওনারা, ঠিক আছে। তো ওনারা ডিস্টার্ব করে, সমস্যা নাই, আমরা ধৈর্য ধারণ করি, ওনাদের সুযোগ দেই যে আপনারা আসেন দেখেন, সমস্যা নাই। কারণ কি, আমার বলা থেকে যদি আপনার একটা উপকার হয়, এটাই আমার প্রাপ্তি, ঠিক আছে। যাক, তারপরে হচ্ছে 432 ধারা, সরকারি ব্যয় প্রণালীর প্লাবন, ক্ষতি সহকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। সরকারি ব্যয় প্রণালীর প্লাবন, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা কি বলবেন, ব্যয় প্রণালীটা কি, প্লাবনটা কি? পয় প্রণালী বলতে যে যেটা শৌচাগার বলে নাকি, পানির লাইন, সরকারি যে পানির লাইন, সাপ্লাই লাইন, সাপ্লাই লাইন। নিষ্কাশন, এই যে, হ্যাঁ পানির যে এই যে আমরা পানি যে দেয়, সরকারি পানির যে সাপ্লাইটা দেয়, তারপরে হয়েছে আমাদের এই যে ড্রেনেজ যে ব্যবস্থা আছে, ঠিক আছে, এগুলা সম্পূর্ণ ড্রেনেজ।
কিন্তু ওই যে প্রয় প্রণালীর মধ্যে এটা আছে। আমরা যে খাবার পানি দেয় সাপ্লাই লাইন এইটা আছে। তারপরে হচ্ছে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা যেটা, এই ড্রেনেজ ব্যবস্থা যেটা হচ্ছে ওই যে আমাদের কি জানি বলে ওইটাকে গার্বেজিং আর কি। এইগুলার যে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা ক্ষতি করে, যেমন আমার সরকারি পানির লাইন, আমার এই যে খাওয়ার পানির সাপ্লাই লাইনে কি করলো, ছিদ্র করে দিল অথবা এটার ছুটাই দিল, সেক্ষেত্রে এটা হচ্ছে কি 432 দ্বারা। অথবা আমাদের এই যে কি বলে ড্রেনেজ যে ব্যবস্থা, ড্রেন লাইনের যে ব্যবস্থা, এই ড্রেন লাইনের মধ্যে সে বাঁশ দিয়া খুঁটি গাড়ি দিল, এখানে মাটি ভরাট করিয়া, এই যে মনে হয় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, এই জন্য তার শাস্তি হবে 432 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 433 দ্বারা। কোনো বাতিঘর বা সমুদ্র চিহ্ন ধ্বংস, স্থানান্তর বা কম কার্যকর করা। এটা কি বলবেন বলেন তো দেখি একটু। 433-এর সাথে আমরা ফৌজদারি একটা ধারা পড়ছিলাম, এটা কি মনে আছে? 433-এর সাথে ফৌজদারি একটা ধারা পড়ছিলাম। হুম, ফৌজদারি মনে নাই? প্রতিরোধমূলক কার্যক্রম, মনে নিবর্তনমূলক থাকলে তো কার্যক্রম 152 দ্বারা। 152 ধারা স্যার, 53, 54, 55 ওই সাইড 53 5টা। না, 152, স্পেসিফিকলি 152। আর সেটা বলি না, ওই যে প্রতিরোধ নিরোধমূলক যে 152 প্রতিরোধমূলক থেকে আপনি 54-55 গেছে কেন? প্রথম প্রতিরোধ তো হয়েছে 49 থেকে 53। 49 থেকে 53, যে বাটখারা পর্যন্ত। হ্যাঁ, তো এই যে যখন আপনি কি করবেন, কোনো বয়া চিহ্ন, অর্থাৎ এই যারা সমুদ্র পথে গেছেন আপনারা দেখবেন যে রাস্তার পাশে পাশে কিন্তু ওই নদীর পাশে পাশে দেখবেন যে কিছু চিহ্ন দেওয়া থাকে, কিছু লাইটিং ব্যবস্থা থাকে, কিছু চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নগুলো দেখে কি করে নাবিক তার নৌকা, লঞ্চ, জাহাজটা চালায়। তখন আপনি যদি এখানে দেখা গেছে যেখানে সরকার একটা লাইট দিছে, আপনি এই জায়গার মধ্যে দুইটা লাইট দিয়ে দিচ্ছেন, অর্থাৎ মনে হয় যে নাবিকরে বুঝে দিয়েছেন যে এটা একজনের বাড়ি, এটা কোনো নদীর পথ না। অর্থাৎ মনে হয় যে নাবিকের জন্য দেওয়া আছে একটা লাইট, আপনি এখানে আরেকটা লাইট ফিট করে দিলেন। অথবা লাইটের পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, আপনি এই লাইটটারে কমাই দিয়া পাওয়ার দিয়ে দিয়েছেন 40 ওয়াট। অর্থাৎ তার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, এটার জন্য তার শাস্তি হবে কি দণ্ডবিধি আইনের 433 দ্বারা। অথবা জিনিসটা ধ্বংস করছেন, স্থানান্তর করছেন, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 433 দ্বারা। তাহলে বাতিঘরটা কি, যেমন এখানে একটা বাতি দেওয়া, সেখানে আপনি দুইটা বাতি দিয়ে দিচ্ছেন। অথবা লাইটের পাওয়ার আছে 100 ওয়াট, আপনি সেটারে বাড়াই দিয়া করছেন 400 ওয়াট, অথবা কমাই দিয়া করছেন কি 50 ওয়াট। এই যে আপনি পরিবর্তন করলেন, যাতে নাবিক কি করে সে এটা সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি হয়, জাহাজের ক্ষতি হয়, নদীর ধ্বংস হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 433 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 434 দ্বারা। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্টকৃত সীমাচিহ্ন, এই যে একটু আগে আমাদের রেদওয়ানুল করিম বলছিল যে রাস্তার পাশের খাম্বা, মাইল মিটার, বিলবোর্ড, সাইনবোর্ড, এই যে বাধ্যতামূলক চিহ্ন, তথ্যমূলক চিহ্ন, তারপরে হচ্ছে নির্দেশনামূলক চিহ্ন, যেগুলো দেওয়া থাকে না, ত্রিকোণাকৃতি, গোলাকৃতি, আয়তাকৃতি অথবা মাইল মিটার, আপনি কি করলেন, এগুলো ধ্বংস করলেন, স্থানান্তর করলেন, ক্ষতি করলেন অথবা মুছে দিলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 434 দ্বারা। বোঝা গেল রেদওয়ানুল করিম? সঠিক স্যার। 434, হ্যাঁ। তারপরে হইলো 435 দ্বারা, যে কৃষি জমি, যেই সম্পত্তির মূল্য হচ্ছে কি 100 টাকার কম, এটাতে আপনি অগ্নি সংযোগ করলেন। কৃষি জমি, ফসলি জমি, বিস্ফোরক দ্রব্য দিয়ে আপনি কি করলেন, আগুন ধরাই দিলেন, যেমন তার ধানের বাগানের মধ্যে আপনি আগুন ধরাই দিলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 435 দ্বারা। অথবা কৃষি ফসলের আগুন দিয়ে ক্ষতি করলেন। 436-এর মধ্যে যদি পদ্মা সেতু যদি নাট বল্টু খুলে নিয়ে যায়, এরকম তো হবে না? কোনটা? 436 যদি ওই যে পদ্মা সেতুতে যে নাট বল্টু খুলে নিয়ে যায় না, এই যে না, ওইটা আপনার সেতুর পদ্মা উপরে, সেতুতে, পদ্মা সেতুতে তো ওইটা যাওয়ার সুযোগ নাই।
এটা তো একটা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত। এটারে আপনি যদিও একান্ত ব্যবহার করতে চান তাহলে মনে করেন যে হয়তো বা 34 করতে পারেন। আর হচ্ছে ওই যে সম্পত্তি সংরক্ষণ একটা আইন আছে, ওইটার মধ্যে করতে পারেন। অথবা ওই যে কি জানি বলে ওইটা, এই বিশেষ ক্ষমতা আইনে করতে পারেন। বিশেষ ক্ষমতায়ন। হ্যাঁ, কারণ এগুলা কিছু কিছু জিনিস আছে ওইগুলার মধ্যে ইনভলভ করে দিছে। তাহলে তো এখন সবই পড়তে হবে লাইন বা লাইন। হ্যাঁ, ওইগুলা এত সহজ না ভাই, আইন এখন অনেক কঠিন। এই যে বিগত সরকার কি করছে, 133টা অধ্যাদেশ করে দিয়ে গেছে। এখন অপেক্ষা করেন আমাদের বর্তমান সরকার কতটা কার্যকর করে, এই জন্য তো আমরা পড়া অ্যাডভান্সও করতে পারতেছি না। তারপর হচ্ছে 436 ধারা, দালান ইত্যাদিতে অগ্নিসংযোগ। যেমন ঘর বাড়ি, মানুষের বসবাসের স্থান, সম্পত্তি রাখার স্থান, জাহাজ, তাঁবু, এগুলাতে যদি কেউ অগ্নিসংযোগ করে তাহলে তার শাস্তি হবে 436। 35 হয়েছে কৃষি জমি, 36 হয়েছে ঘর বাড়ি, দালান কোঠা, এগুলাতে যদি ক্ষতি সাধন করে সেক্ষেত্রে তার শাস্তি হবে কি 436 দ্বারা। আর 437 দ্বারা হচ্ছে 20 টন পরিমাণ জাহাজ, অর্থাৎ যে জাহাজে 20 টন ওজন বহন করতে পারে সেই জাহাজের যদি খালি ক্ষতি করে, অর্থাৎ জাহাজের আপনি কি করলেন, ওই যে একটু আগে আমাদের দনন করিম বললো যে নাট বল্টু খুলে নিলেন, আপনি কি করলেন জাহাজের ওই নাট বল্টু খুলে দিলেন, যাতে জাহাজের মধ্যে লোড উঠলে পরে এটা ধ্বংস হয়ে যায় বা বিপদের মধ্যে পড়ে, তাহলে আপনার শাস্তি হবে 437। আর সেম কাজটা আপনি কি করছেন, জাহাজের মধ্যে আগুন দিছেন, আগুন দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আপনার শাস্তি হবে 438। বুঝা গেছে? 437, 38, যেই জাহাজের ক্ষতি করছেন, খুলে খুলে নিলে 437, আর আগুন দিলে বা বিস্ফোরক দিলে 438। হ্যাঁ 38। আর 439 হয়েছে চুরি করার জন্য। আপনার উদ্দেশ্য কি, চুরি করার জন্য জাহাজরে উপকূলের দিকে দেওয়া, জাহাজকে উপকূলের জন্য প্রেরণ করা বা দাবিত করার উদ্দেশ্যে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 439 দ্বারা। যেমন আপনি কি করলেন, জাহাজের এমন একটা চিহ্ন দিলেন যাতে এটা মনে করেন যে ওই নদী তৈয়া এসে আপনার ফাড়ের দিকে ভিড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 439 দ্বারা। উদ্দেশ্য কি, আচ্ছা, এখানে জলমগ্ন বলছে, জলমগ্নটা বলতে কি বুঝাইছে? যে গভীর জলের দিকে নিয়ে যাওয়া? এটা মনে হয় যে আসে হচ্ছে গভীর জলে, ঠিক আছে, সেই জলে থেকে আপনি কি করছেন, তারে কুলের দিকে আনছেন। বেশি পানি যেখানে, বেশি পানি থেকে তারা কম পানির দিকে নিয়ে আইছেন। ওইটা অথবা তো বলছে চড়া বা কুলের দিকে ধাবিত করে, আবার এখানে লিখছে যে মানে জাহাজ জলমগ্ন, অসাধুভাবে আত্মসাৎ করে জলমগ্ন। জলমগ্ন, হ্যাঁ, হ্যাঁ, জাহাজকে ছড়া বা কুলের দিকে ধাবিত করা, অর্থাৎ জলমগ্ন যেখানে কম জল আছে এইদিকে আপনি তারা নিয়ে আইলেন যাতে তার নিচ বাজি যায় আপনি তারা চুরি করতে পারেন, ঠিক আছে। মানে একটা চরের মধ্যে নিয়ে গেল আর কি, চর হ্যাঁ, চর যেখানে চর জাগছে। ওই যে চর বা কুল বলাই আছে, যে চর বা কুল, যে উপকূল মানে কি নদীর পার, আর চর মানে কি, চর তো চর সবাই বুঝেন, এখন এটার তো আর বাংলায় বিশ্লেষণ করার মতো মাঝে এত মাঝে। ক্ষমতাও নাই, নদীর মাঝখানে যে চর জাগে আর কি। এখন যখন আপনি কি করবেন, উদ্দেশ্য আপনার চুরি হবে, সেই ক্ষেত্রে তাকে যখন আপনি এই বিপদে দাবিত করবেন তখন আপনার শাস্তি হবে 439, তবে উদ্দেশ্য কি, চুরি। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 440, মৃত্যু বা আঘাত ঘটাইবার উদ্দেশ্যের জন্য কি করা, অনিষ্ট করা। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে মৃত্যু বা আঘাত করার জন্য, অবৈধভাবে ভীতি প্রদর্শন করার জন্য অনিষ্ট সাধন করে, তাহলে তার শাস্তি হবে কি 440 দ্বারা। 40। এগুলা কি উদ্দেশ্যের উপরে নির্ভর করবে। 39, 40 উদ্দেশ্য, যে আপনার উদ্দেশ্যটা কি ছিল, আর বাকি যেগুলো আছে এগুলা হচ্ছে আপনি কি কার্য করছেন কার্যের উপরে আপনার শাস্তি, ঠিক আছে। 39টা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে, আর এটা হচ্ছে মৃত্যু বা আঘাত ঘটাইবার প্রস্তুতি গ্রহণের জন্য, নাকি? হ্যাঁ 40। 40। তাহলে আমরা আবার যাই, 425 হচ্ছে কি অনিষ্টের সংজ্ঞা, অনিষ্ট সংজ্ঞা, 26 হচ্ছে 50 টাকা কম মূল্যের অনিষ্ট করলে তার শাস্তি, 27 শাস্তি, 50 টাকার বেশি মূল্যের ক্ষতি করলে তার বেশি মূল্যের শাস্তি, শাস্তি, 28 50 টাকার কম মূল্যের জন্তুর ক্ষতি করলে তার শাস্তি, জন্তু বা জীব, হ্যাঁ, হ্যাঁ 50 টাকা। 29 50 টাকার বেশি মূল্যের জন্তুর ক্ষতি করলে, 30
হচ্ছে যখন ওই পানির গতিপথ, সেচ সেচ কার্যের পানির কৃষি জমির গতিপথ পরিবর্তন। কৃষি জমি সেচ এগুলার যদি পানির গতিপথ পরিবর্তন করে তার শাস্তি। 431 সরকারি রাস্তা পুল নদী খালের ক্ষতি করলে তার শাস্তি। 432 সরকারি পয় প্রণালী বা পানির লাইনের মধ্যে কি করা, ক্ষতি সহকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ক্ষতি করলেন আবার রাস্তা বন্ধ করে দিলেন, তাহলে তার শাস্তি হবে 432। 433 হইল সরকারি নদীপথ বয়া চিহ্ন ইত্যাদির কি করা, ক্ষতি করা বা অপেক্ষাকৃত কম মূল্য করা স্থানান্তর হস্তান্তর করা, তার শাস্তি। 434 সরকারের ফিলার চিহ্ন, 433 যে বাতিঘর, এটা না? হ্যাঁ বাতিঘর সমুদ্র চিহ্ন, লাইটের আলো এগুলো কমাই দিলেন বা বাড়াই দিলেন, অথবা আরেকটা লাইট আচ্ছা, আচ্ছা। জোড়া করে দিলেন সেই ক্ষেত্রে। আর 34 হচ্ছে সরকারি ফিলার, মাইল মিটার, কিলোমিটার, বাধ্যবাধকতা যেগুলা চিহ্ন আছে এগুলা যদি আপনি ক্ষতি করেন, ধ্বংস করেন, স্থানান্তর করেন তার শাস্তি। 35 কৃষি জমি পণ্যতে কি করা, অগ্নিসংযোগ করার শাস্তি, যার মূল্য 100 টাকার কম। 436 দালান করলে অগ্নিসংযোগ করা বা সম্পত্তি রাখার স্থান, জাহাজ, তাঁবু এগুলাতে অগ্নিসংযোগ হলে তার শাস্তি। 437 জাহাজের ক্ষতি করা। 438 জাহাজে অগ্নিসংযোগ করা। 439 চুরি করার জন্য জাহাজকে কি করা, উপকূলের দিকে ভিড়ানো। 440 মৃত্যু বা আঘাত ঘটাইবার প্রস্তুতি গ্রহণের জন্য অনিষ্ট করা। এই ছিল আমাদের আজকের আলোচনা।